একটা পুকুরের কালো জলে যে মুখটা ভেসে ওঠে প্রতি ভর দুপুরে, সেটা কোনো মানুষের মুখ নয়। আর একটা পিকআপ ভ্যানের পুরনো আলমারির ভেতরে যা ছিল, সেটা কোনো আসবাবপত্র নয়। শ্রোতা বন্ধুরা, আজকের এপিসোড ১৭৪-এ আপনাদের স্বাগতম। রাত ঠিক ৯টা বাজে। এই মুহূর্তে আপনি হয়তো ঘরের আলো কমিয়ে বসেছেন, হেডফোন কানে দিয়েছেন কিংবা শুয়ে পড়েছেন বিছানায়। ভাবছেন আজকের ঘটনা কতটা ভয়ের হবে। কিন্তু শ্রোতা বন্ধু, আজকের ঘটনা শোনার আগে একটু ভাবুন, আপনার বাড়ির কাছে যদি কোনো পুকুর থাকে, আজ রাতে সেই পুকুরের দিকে তাকাবেন না। আর যদি বাড়িতে কোনো পুরনো আলমারি থাকে, সেটা রাতের বেলা খুলবেন না। রাত ৯টা মানে শুধু একটা সংখ্যা নয়, রাত ৯টা মানে সেই সময় যখন অশরীরীর দরজা খোলে, যখন আলো আর অন্ধকারের মাঝখানের পর্দাটা একটু পাতলা হয়ে যায়, যখন দিনের যাবতীয় কোলাহল থেমে যায় আর রাতের নিজস্ব ভাষায় চারপাশ কথা বলতে শুরু করে। রাত ৯টা মানে অশরীরীর সেই আসর, যেখানে এমন সব ঘটনার বিবরণ পাবেন যা শুনলে বুকের ভেতরে একটা ঠান্ডা স্রোত বয়ে যাবে, যা শুনলে একটু পরে ঘরের কোণের অন্ধকারটা আর সাধারণ অন্ধকার মনে হবে না। তাহলে শুরু করা যাক। তবে তার আগে যারা এখনও অশরীরী পরিবারে যোগ দেননি, তারা প্লিজ এখনই সাবস্ক্রাইব বাটন টিপুন এবং পাশের বেল আইকনটা অন করুন। আর যারা ইতোমধ্যে আমাদের সাথে আছেন, আজকের এপিসোডে লাইক দিন, কমেন্টে লিখুন আমি প্রস্তুত, যদি আজকের ঘটনার আতঙ্ক সহ্য করার সাহস রাখেন। শুরু করছি আজকের এপিসোড ১৭৪-এর প্রথম ঘটনা, সিকিমের সেই অভিশপ্ত পুকুরের ভয়ঙ্কর সত্য ঘটনা। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন তমাল সরকার। তমাল সিকিমের গ্যাংটক শহর থেকে কিছুটা দূরে রংপুর কাছাকাছি একটি ছোট গ্রামের বাসিন্দা। বয়স ৩২। পেশায় তিনি একটি বেসরকারি স্কুলের শিক্ষক, গণিত পড়ান। যুক্তিতে বিশ্বাসী মানুষ ছিলেন কারণ যা দেখেছেন তারপরে সেই বিশ্বাস আর আগের জায়গায় নেই। তমাল বলেছেন, আমি যদি নিজে না দেখতাম, কেউ বললে হাসতাম, কিন্তু এখন হাসতে পারি না। অসংখ্য ধন্যবাদ তমালকে এই ভয়ঙ্কর সত্য ঘটনা আমাদের সাথে ভাগ করে নেবার জন্য। ঘটনাটি তমালের ভাষায় বলছি, যেভাবে তিনি আমাকে বিস্তারিত জানিয়েছেন ঠিক সেইভাবে আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের গ্রামের পশ্চিম দিকে একটা পুকুর আছে, বড় না, ছোটও না, মাঝারি আকারের। চারদিকে ঘন গাছপালা, কোনো বাড়ি নেই সেদিকটায়, শুধু জঙ্গল আর পুকুর। পুকুরটার জল কখনো পরিষ্কার থাকতে দেখিনি, সবসময় একটু কালচে ঘোলা, তলাটা দেখা যায় না, কতটা গভীর কেউ জানে না। গ্রামের মানুষ এই পুকুরটাকে বলে পিসি বুড়ির পুকুর। পিসি বুড়ি কে ছিলেন সেটা পুরোপুরি কেউ বলতে পারে না, শুধু গ্রামের বয়স্ক মানুষরা বলেন বহু বছর আগে এই পুকুরের পাশে একটা ছোট্ট কুড়ে ঘরে একজন বৃদ্ধা একা থাকতেন, গাছপালার মধ্যে একেবারে একা, বাইরের মানুষের সাথে মিশতেন না। গ্রামের বাচ্চারা মাঝে মাঝে দূর থেকে দেখতে পেত কোচরা একটা বুড়ি, সাদা চুল, মুখ ঝুলে পড়া, পুকুরের পাশে বসে আছেন এক দৃষ্টিতে জলের দিকে তাকিয়ে। একদিন কেউ দেখতে পায়নি তাকে। কুড়ে ঘরে গিয়ে দেখা গেল ঘর খালি, বুড়ি নেই, কোথায় গেলেন কেউ জানে না। কিন্তু সেই থেকে পুকুরের পাশের জঙ্গলে কিছু একটা পরিবর্তন হয়েছে বলে মনে করে গ্রামের মানুষ। সেদিকে যেতে চায় না কেউ, সন্ধ্যার পরে তো একদমই নয়। আমি ছোটবেলা থেকে এই গল্প শুনেছি, কিন্তু গণিতের শিক্ষক হিসেবে আমি কখনো এই সব কথায় বিশ্বাস করিনি। পিসি বুড়ি কোনো একজন মানুষ ছিলেন সেটা হয়তো সত্যি, কিন্তু পুকুরে কি আছে, পুকুরে কে আছে, এই সব গল্প আমার কাছে ছিল গ্রামের লোকের অতিরঞ্জন। ২০২৪ সালের জুন মাসের কথা। স্কুলে গ্রীষ্মের ছুটি চলছে, আমি বাড়িতে আছি। গ্রামে থাকাটা একটু একঘেয়ে লাগছিল। তখন একটা কাজ মাথায় এলো, পুকুরের ছবি তুলব। পুকুরটার চারদিকে সুন্দর গাছ আছে, বর্ষার শুরুতে সবুজ হয়ে উঠেছে। ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি করার শখ আছে আমার। স্ত্রী মল্লিকাকে বললাম, সে বলল ওই পুকুরের কাছে যাবে, সন্ধ্যার আগে ফিরবে। বললাম ভর দুপুরে যাচ্ছি, কি হবে? মল্লিকা কিছু বলল না, কিন্তু মুখটা একটু ভার হলো। ভর দুপুরে ক্যামেরা নিয়ে বেরোলাম। জুন মাসের রোদ, আকাশে মেঘ আছে কিছু, হাওয়া দিচ্ছে। গ্রামের পথ ধরে পুকুরের দিকে হাঁটলাম। পুকুরের কাছে পৌঁছতে মিনিট 15 লাগলো। পথটা একটু ঘুরিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে। এই পথে সচরাচর কেউ আসে না বলে ঘাস অনেকটা বেড়ে গেছে। পায়ে মারিয়ে মারিয়ে এগোলাম। পুকুরের সামনে দাঁড়াতেই একটা অনুভূতি হলো, পুকুরটাকে আমি আগেও দেখেছি,
ছোটবেলায়, কিন্তু এত বছর পর দেখে মনে হলো কিছু একটা আলাদা। কি আলাদা ঠিক বলতে পারবো না। হয়তো পুকুরের জলের রং, আগে মনে হতো ঘোলা, কালচে, এখন মনে হচ্ছে কালো, একদম কালো। এই ভর দুপুরে রোদ থাকলেও পুকুরের জলে রোদের প্রতিফলন নেই। আশপাশের গাছের ছায়া জলে পড়ছে না। পুকুরটা যেন আলো শুষে নিচ্ছে। অদ্ভুত লাগলো, কিন্তু নিজেকে বললাম পানির গভীরতার কারণেই এরকম দেখায়। ক্যামেরা তুলে ছবি তুলতে শুরু করলাম। পুকুরের চারদিকের গাছপালার ছবি, জলের কাছের ঘাসের ছবি, পুকুরের পাশে যে পুরনো পাথরের টুকরো পড়ে আছে সেগুলোর ছবি। কিছুক্ষণ ছবি তুলে একটু থামলাম। ক্যামেরার স্ক্রিনে ছবিগুলো দেখছিলাম। তখনই একটা ঘটনা হলো। ক্যামেরার স্ক্রিনে পুকুরের একটা ছবি দেখতে গিয়ে চোখ আটকে গেল। ছবিতে পুকুরের জল দেখা যাচ্ছে, কালো জল, কিন্তু সেই জলের একটু ওপরে, জলের মাঝখানে একটা সাদা আকৃতি, একটা মুখের মতো। আমি ছবিটা জুম করলাম। হ্যাঁ, একটা মুখের মতো আকৃতি, গোলগাল, সাদা, জলের উপরে ভেসে আছে। কিন্তু ছবি তোলার সময় আমি পুকুরের জলে এরকম কিছু দেখিনি। আমি ভাবলাম হয়তো জলের উপরে কোনো পাতা ছিল, রোদের আলোয় সাদা দেখিয়েছে। ক্যামেরা তুলে পুকুরের দিকে তাকালাম। পুকুরের জল একদম স্থির, কোনো পাতা নেই ওপরে, কোনো কিছু ভাসছে না। আমি আবার ছবি তুললাম। পুকুরের একই জায়গা। স্ক্রিনে দেখলাম একই জায়গায় সেই আকৃতিটা আছে। আমি ক্যামেরা নামিয়ে সরাসরি পুকুরের জলের সেই জায়গায় তাকালাম। কিছু নেই, কিন্তু ক্যামেরার স্ক্রিনে দেখলে আছে। একটু অস্বস্তি হলো, কিন্তু নিজেকে বললাম লেন্সের কোনো সমস্যা বা আলোর কোনো প্রতিফলন, এইসব ভৌতিক গল্পে মাথা দিচ্ছে কেন। আরও কিছুক্ষণ ছবি তুললাম, তারপর ফিরতে শুরু করলাম। সেই রাতে বাড়ি ফিরে ছবিগুলো ল্যাপটপে নিলাম, বড় স্ক্রিনে দেখব বলে। ল্যাপটপে ছবি খুললাম। যে ছবিতে সেই সাদা আকৃতিটা ছিল সেটা খুললাম, জুম করলাম। এবার স্পষ্ট দেখা যাচ্ছে। এটা পাতা নয়, পাথর নয়, কোনো প্রতিফলন নয়। এটা একটা মানুষের মুখের মতো আকৃতি। পুকুরের কালো জলে ভেসে আছে, সাদা, গোলগাল, চোখের জায়গায় দুটো কালো বিন্দু, নাকের জায়গায় সামান্য ছায়া, আর মুখের জায়গাটা খোলা, যেন চিৎকার করছে। কিন্তু ছবি তোলার সময় এটা দেখিনি। আমি মল্লিকাকে ডাকলাম। দেখাতে গিয়ে দেখলাম সে ছবিটা একটু দেখেই সরে গেল। বলল, ওই পুকুরের কাছে আর যেও না। আমি বললাম, এটা নিশ্চয়ই কোনো প্রতিফলন। মল্লিকা বলল, যদি প্রতিফলনই হবে তাহলে তুমি চোখে দেখলে না কেন, শুধু ক্যামেরায় ধরা পড়ল কেন? কথাটা উত্তর দিতে পারলাম না। পরের দিন আমি আবার গেলাম। জানি এটা বোকামি, কিন্তু সেই ছবিটা মাথা থেকে বেরোচ্ছিল না। কি ছিল ওই পুকুরে? প্রমাণ করতে হবে এটা কোনো স্বাভাবিক ঘটনা। এবার গেলাম একটু বেলা বাড়লে, দুপুর গড়িয়ে বিকেলের রাতে আগে, প্রায় 3টে নাগাদ। ক্যামেরা নিলাম, আর নিলাম একটা লম্বা বাঁশের লাঠি। পুকুরের জলটা একটু নাড়া দিয়ে দেখব কতটা গভীর। পুকুরের পাশে দাঁড়ালাম। কাল যেখানে সেই আকৃতিটা দেখেছিলাম ছবিতে, সেই জায়গায় তাকালাম। জল কালো, স্থির। বাঁশটা নামালাম জলে। বাঁশটা প্রায় 8 ফুট লম্বা। পুরোটা জলে ডুবিয়ে দিলাম। তলায় ঠেকল না, মানে অন্তত 8 ফুটের বেশি গভীর। বাঁশ তুলে নিলাম। জল একটু নড়ল, তারপর আবার স্থির হয়ে গেল। ক্যামেরা তুললাম। সেই জায়গায় লেন্স ধরলাম। স্ক্রিনে দেখলাম আকৃতিটা আছে, একই জায়গায়, একই রকম, সাদা, গোলগাল মুখ। কিন্তু এবার একটু বদলেছে। মুখটা আর খোলা নেই, বন্ধ, এবং মনে হচ্ছে হাসছে। আমার হাত কাঁপল। ক্যামেরা নামালাম। সরাসরি চোখে দেখলাম পুকুরের সেই জায়গায় কিছু নেই। আবার ক্যামেরা তুললাম। আকৃতিটা আছে। এবার মুখটা আরেকটু বদলেছে। হাসি নেই, কিন্তু মুখটা এবার আমার দিকে ঘুরেছে। মানে আগে মুখটা ওপরের দিকে ছিল, জলের ওপরে ভেসেছিল মুখ ওপরে রেখে। এখন মুখটা ঘুরে আছে আমার দিকে। আমি পিছিয়ে গেলাম। সেই মুহূর্তে একটা ঘটনা হলো। পুকুরের জল, যেটা এতক্ষণ একদম স্থির ছিল, কোনো বাতাস নেই, কোনো কারণ নেই, হঠাৎ একটা চক্রাকার আলোড়ন শুরু হলো মাঝখান থেকে, যেন নিচে কেউ ঘুরছে। জলের উপরিভাগে বৃত্তাকার ঢেউ ছড়িয়ে পড়তে লাগলো। আমি আরও পিছিয়ে গেলাম। ঢেউগুলো কিনারায় এসে থামল। জল আবার স্থির। আমি দাঁড়িয়ে আছি,
হৃৎপিণ্ড দ্রুত চলছে। ক্যামেরা উঠিয়ে আবার স্ক্রিনে দেখলাম, সেই জায়গায় কিছু নেই, মুখটা গেছে। আমি দ্রুত হাঁটতে শুরু করলাম বাড়ির দিকে। কিন্তু ফেরার পথে একটা ঘটনা হলো যেটা এখনো মাথায় গেঁথে আছে। পুকুর থেকে বেরিয়ে জঙ্গলের পথ ধরে হাঁটছিলাম। একটু এগিয়ে পথের বাঁকে গেলে গ্রাম শুরু হয়। সেই বাঁকের কাছাকাছি পৌঁছেছি, তখন দেখলাম পথের পাশে একটা বড় পাথর। পাথরটা আগে ছিল না, অন্তত আসার সময় দেখিনি। পাথরটার উপরে কেউ বসে আছে, একজন বৃদ্ধা। সাদা চুল, মুখ ছুলে পড়া, কোচরা শরীর, একটা সাদা থানের মতো পোশাক। হাঁটু দুটো বুকের সামনে টেনে ধরে বসে আছেন পাথরের উপরে। আমি থমকে দাঁড়ালাম। বৃদ্ধা আমার দিকে তাকিয়ে আছেন। না, তাকানো না ঠিক, চোখ দুটো খোলা, কিন্তু দৃষ্টিটা অদ্ভুত, যেন অনেক দূরে কোথাও তাকিয়ে আছেন। আমি বললাম, কে আপনি? এই পথে কোথায় যাবেন? বৃদ্ধা কোনো কথা বললেন না। আমি একটু সামনে এগোলাম। দাদি, ঠিক আছেন? সাহায্য লাগবে? বৃদ্ধা এবার মুখ খুললেন, কিন্তু কথা বললেন না। একটা শব্দ করলেন, খুব নিচু, গভীর, মানুষের গলার চেয়ে অনেক নিচু। শব্দটা কথা নয়, কিন্তু শব্দটা শুনতেই আমার গলার কাছে কি একটা হলো। শ্বাসটা একটু আটকে গেল মনে হলো। আমি পিছিয়ে গেলাম। বৃদ্ধার মুখ বন্ধ হলো, আবার সামনে তাকাচ্ছেন। আমি বাঁকটা পেরিয়ে দৌড়ে গ্রামে পৌঁছালাম, ফিরে তাকালাম না। বাড়ি পৌঁছে মল্লিকাকে সব বললাম। মল্লিকা বলল, তমাল, গ্রামের দিকে কোনো বৃদ্ধা আছেন যিনি ওই পথে একা যান? আমি ভাবলাম, কেউ নেই যার কথা জানি। মল্লিকা বলল, পাথরটার উপরে যিনি বসেছিলেন তাকে তুমি আসার সময় দেখনি, গেলে না দেখলে, ফিরতে গিয়ে দেখলে। মল্লিকার কথা একটা ঠান্ডা লাগলো। সেদিন রাতে আমার মামা বাড়িতে এলেন। মামা গ্রামেরই মানুষ, বয়স 65-র বেশি। তাকে সব বললাম। মামা কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, তোমাকে একটা কথা বলবো? পিসি বুড়ির কথা মনে আছে? বললাম, গ্রামে যিনি থাকতেন পুকুরের পাশে। মামা বললেন, পিসি বুড়ি শুধু পুকুরের পাশে থাকতেন না, পুকুরের পাশে মারা গিয়েছিলেন। গ্রামের লোকে বলেছিল উধাও হয়ে গেছেন, কিন্তু সত্যটা অন্য। আমি জিজ্ঞেস করলাম, কি সত্য? মামা বললেন, তিনি পুকুরে পড়ে গিয়েছিলেন বা পড়েছিলেন। তখন রাত ছিল, কেউ দেখেনি। পরের দিন ভোরে পুকুরের পাশে তার খড়ম দুটো পাওয়া গিয়েছিল, কিন্তু শরীর পাওয়া যায়নি। পুকুরে জাল ফেলা হয়েছিল, কিছু পাওয়া যায়নি। আমি বললাম, তাহলে শরীর কোথায়? মামা বললেন, পুকুরের তলায়। পুকুরটা অনেক গভীর, তলা নেই বললেই চলে। ওখানে একবার যা যায় উঠে আসে না। একটু থেমে মামা বললেন, কিন্তু তিনি মাঝে মাঝে উঠে আসেন। আমি বললাম, মানে? মামা বললেন, পুকুরের জলে মুখ দেখা যায়। আমিও দেখেছি, বহু বছর আগে। আমার বাবাও দেখেছিলেন, পিসি বুড়ির মুখ। পুকুরের তলা থেকে উঠে আসেন মাঝে মাঝে, জলের কাছে দেখা যান। আমি বললাম, আর পথের পাশে যে বৃদ্ধাকে দেখলাম? মামা বললেন, তুমি ক্যামেরায় তার মুখ ধরে ফেলেছ। সে তোমাকে চিনে নিয়েছে। যাকে চিনে নেয় তাকে একবার দেখা দেয়, পথে। সেই রাতে আর ঘুমায়নি। পরের দিন সকালে মামার সাথে গেলাম গ্রামের একজন বয়স্ক মহিলার কাছে। নাম কমলা দেবী, বয়স 90-এর কাছাকাছি। গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ, তার স্মৃতি এখনো তীক্ষ্ণ। কমলা দেবী পিসি বুড়িকে দেখেছিলেন সরাসরি। বলেছিলেন, বুড়ি মানুষটা ভালো ছিলেন না খারাপ বলতে পারবো না, কিন্তু পুকুরের সাথে তার একটা সম্পর্ক ছিল। তিনি বলতেন, এই পুকুর তাকে ডাকে, রাতে পুকুরের জল থেকে কে যেন ডাকে। আমি জিজ্ঞেস করলাম, তিনি কি সেই ডাক শুনতেন? কমলা দেবী বললেন, শুনতেন, আর যেতেনও। রাতে একা পুকুরের পাশে গিয়ে বসতেন, ভোরে ফিরতেন। শেষে কি হলো? একদিন ফিরলেন না, সেটাই শেষ। কমলা দেবী আরও একটা কথা বললেন, যেটা আমার মাথায় সবচেয়ে বেশি লেগেছে। বললেন, পিসি বুড়ির কুঁড়ে ঘরে একটা মাটির পাত্র ছিল, সেই পাত্রে জল রাখতেন। বলতেন, এই জল পুকুরের। প্রতিদিন তাজা জল আনতেন, আর সেই জলের দিকে তাকিয়ে থাকতেন অনেকক্ষণ। জলে কি দেখতেন জিজ্ঞেস করলে বলতেন, যা দেখার আছে। এই কথাটা শুনে আমার মনে হলো, তিনি ওই পুকুরের জলে কিছু দেখতেন, যেভাবে আমি ক্যামেরায় দেখেছি। মামা বললেন, তমাল, তুমি একটু সতর্ক থেকো কিছুদিন। যাকে পুকুর চেনে তাকে সে ছাড়তে চায় না। আমি বললাম, কি করব? মামা বললেন, ওই পুকুরের দিকে আর যাবে না। ক্যামেরায় তোলা ছবিগুলো রেখো না, মুছে দাও। আমি বাড়ি ফিরে ছবিগুলো মুছে দিলাম।
যে ছবিতে সেই মুখটা ছিল সেটাও। কিন্তু মুছে দিলেই কি সব শেষ হয়? সেই রাতে। রাত তখন প্রায় 2টো। হঠাৎ ঘুম ভাঙল। ঘরের জানালায় মোলায়েম আলো রাস্তার বাতি থেকে আসছে, কিন্তু ঘরের ভেতরে একটা শব্দ হচ্ছে, জলের শব্দ। মানে জল পড়ার মতো শব্দ, টুপটুপ, ধীরে ধীরে। আমি উঠলাম, মোবাইলের টর্চ জ্বাললাম। ঘরের মেঝেতে জল। আমাদের ঘরে জল আসার কোনো কারণ নেই। বর্ষাকাল বলে ছাদ চুইয়ে জল পড়ে মাঝে মাঝে, কিন্তু আজ তেমন বৃষ্টি হয়নি। আর জলটা শুধু একটা জায়গায়, ঘরের মেঝের একটা নির্দিষ্ট জায়গায় গোলাকার একটা ডোবার মতো জমে আছে। আমি এগিয়ে গেলাম। জলটা কালো। ঘরের মেঝেতে গোলাকার করে জমে থাকা কালো জল। সাধারণ বৃষ্টির জল সাদাটে হয়, বড়জোর ঘোলা। এটা কালো। আমি হাঁটু মুড়ে বসলাম, টর্চ ধরলাম, জলটার মাঝখানে তাকালাম। এবার চোখেই দেখলাম সেই মুখ, ছবিতে যেটা দেখেছিলাম, সাদা, গোলগাল, চোখের জায়গায় কালো বিন্দু, ঘরের মেঝের কালো জলে ভেসে উঠেছে। আমি সরে গেলাম। মল্লিকা উঠে এলো, দেখল জল। মল্লিকা চিৎকার করল না, কিন্তু মুখটা সাদা হয়ে গেল। মল্লিকা বলল, পানিটা মোছো। আমি কাপড় নিয়ে জলটা মুছলাম। পুরো মুছতে মিনিট 5 লাগলো। মোছা হলে মেঝে দেখলাম। মেঝেতে একটা দাগ রয়ে গেছে, গোলাকার, হালকা কালো। দাগটা এখনও আছে। আমি তারপর অনেকবার ঘষেছি, যায় না। পরের দিন মল্লিকা বলল, এবার একজন মানুষের কাছে যাও। আমি জানতাম কার কথা বলছে। গ্রামের কাছে একটা মনাস্ট্রি আছে, সেখানে একজন বয়স্ক লামা থাকেন। গ্রামের মানুষরা তার কাছে যান নানান সমস্যা নিয়ে। সেই লামার কাছে গেলাম, সব বললাম। লামা কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর বললেন, পুকুরটা অনেক পুরনো, ওই পুকুরে অনেকের আত্মা আছে। যিনি শেষে পড়েছিলেন তিনি সবচেয়ে উপরে, কারণ তিনি সবচেয়ে শেষে গেছেন। বললাম, পিসি বুড়ি? লামা বললেন, তুমি তার ছবি তুলেছ। ছবি মানে আত্মার সংযোগ। তিনি তোমাকে চিনেছেন, এখন তোমার কাছাকাছি থাকতে চাইছেন। কি করব? লামা বললেন, সরাসরি ক্ষমা চাও। পুকুরের কাছে যেতে হবে না, ঘরে বসে মনের মধ্যে বলো, আমি জানতাম না, ক্ষমা করুন। এই কাজটা 3 দিন করো। আমি ঘরে এসে 3 দিন সেই কাজ করলাম। ঘরের কোণে বসে মনে মনে ক্ষমা চাইলাম। 4র্থ দিন সকালে ঘরের মেঝেতে জল নেই। 5ম দিন রাতে মুখটা দেখলাম না। তারপর থেকে স্বাভাবিক, কিন্তু পুকুরের দিকে আর যায়নি। মল্লিকাও যেতে বলে না। গ্রামের যে পথটা পুকুরের দিকে যায় সেই পথে আর যায় না। আর একটা কথা, সেই পাথরটা এখনো আছে। লোকে বলে, আমি দেখতে যাইনি, কিন্তু যারা গেছে তারা বলেছে পাথরটার উপরে কিছুক্ষণ থাকলে একটা ঠান্ডা অনুভব হয়, এই জুন জুলাই মাসের গরমেও। তমাল শেষে বলেছিলেন, ভাই, পিসি বুড়ির পুকুরের কথা আগে শুনতাম আর হাসতাম, ভাবতাম গ্রামের কুসংস্কার। কিন্তু এখন বুঝি, কিছু পুকুর শুধু জলের জায়গা নয়, কিছু পুকুরে এমন কিছু থাকে যা দেখা যায় না, কিন্তু দেখে। ক্যামেরা কখনো কখনো সেটা ধরে, চোখ ধরে না, কিন্তু ক্যামেরা ধরলেই বিপদ, কারণ সে তখন জানতে পারে কেউ দেখছে, আর সে দেখাতে চায় নিজেকে। এই ছিল আজকের প্রথম ঘটনা। শ্রোতা বন্ধুরা, রাত 9টা মানেই অশরীরীর ভয়ের আসর। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। প্রথম ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর মনে রাখবেন, অশরীরী কখনো কালো জাদু, অন্ধবিশ্বাস ও কুসংস্কারকে প্রমোট করে না। অশরীরীর সকল ঘটনা আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা একান্তই আপনার নিজের ব্যাপার, তবে বিনোদন হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। এবার প্রস্তুত হন আজকের দ্বিতীয় ঘটনার জন্য। এই ঘটনাটা শুনলে আজ রাত থেকে আপনি হয়তো পুরনো আলমারি খুলতে গেলে একটু ভাবেন কিনা দেখেন। ভারতের এক পরিবার বাড়ি বদলাচ্ছিলেন। পিকআপ ভ্যানে উঠছিল আসবাবপত্র, কিন্তু পুরনো আলমারির সাথে যা উঠেছিল সেটা কোনো জিনিস নয়। দ্বিতীয় ঘটনা, পিকআপ ভ্যানের সেই আলমারি। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন শুভম দাস। শুভম অরুণাচল প্রদেশের পাশিঘাট শহরের বাসিন্দা, বয়স 27। পেশায় তিনি একটি সরকারি দপ্তরের ক্যারিক। শান্ত, সংযত মানুষ। বলেছেন, জীবনে এই একটা ঘটনাই যথেষ্ট, আর কোনো ভৌতিক ঘটনার অভিজ্ঞতা চাই না। অসংখ্য ধন্যবাদ শুভমকে এই ভয়ঙ্কর সত্য ঘটনা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। ঘটনাটি শুভমের ভাষায় বলছি। 2024 সালের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি বাবা মা আর আমি মিলে সিদ্ধান্ত নিলাম বাড়ি বদলাবো। পুরনো বাড়িটা আমাদের অনেক বছরের, কিন্তু সেটা একটু দূরে, যাতায়াতে সময় বেশি লাগে। নতুন যে বাড়িটা পেলাম সেটা অফিসের কাছে,
ভাড়াও একটু বেশি, কিন্তু সুবিধা আছে। শিফটিংয়ের দিন ঠিক হলো। একটা পিকআপ ভ্যান ভাড়া করা হলো। ড্রাইভারের নাম রঞ্জিত, মধ্যবয়স্ক রোগা মানুষ। এই এলাকায় অনেক দিন ধরে মালপত্র পরিবহন করে, ভালো রেপুটেশন আছে। শিফটিং শুরু হলো সকাল 9টায়। ঘরের জিনিসপত্র একে একে ভ্যানে উঠতে লাগলো। বাক্স, বিছানা, তোশক, টেলিভিশন, রান্নাঘরের জিনিস সব শেষে উঠল আলমারিটা। আলমারিটা পুরনো, আঠের, বাবার আমলের, মানে দাদার আমলের। দাদা এই অঞ্চলেই থাকতেন। মারা যাবার পরে আলমারিটা বাবার কাছে এসছে। সেটা ব্যবহার করে এসছি বহু বছর। আলমারিটা বড়, 2 পাল্লার, উচ্চতায় প্রায় 7 ফুট, চওড়ায় 4 ফুটের বেশি। ভেতরে 2টো ভাগ, বাঁদিকে কাপড় রাখার জায়গা, ডান দিকে তাক। আলমারিটা খালি করে ভ্যানে তোলা হলো। 4 জন লোক মিলে তুলল, রঞ্জিত আর তার সাথে 3 জন সাহায্যকারী। আলমারি তোলার সময় একটা ছোট্ট ঘটনা হলো। আলমারির ডান দিকের পাল্লাটা হঠাৎ খুলে গেল, কারণ ছাড়া। আলমারিটা ওঠানোর সময় একটু কাত হতেই পাল্লাটা নিজে নিজে খুলে গেল। রঞ্জিত বলল, পুরনো হিঞ্জ ঢিলে হয়ে গেছে। তাতে কিছু মনে করিনি। পাল্লাটা আবার বন্ধ করে আলমারি ভ্যানে উঠল। যাত্রা শুরু হলো। বাবা ভ্যানে উঠলেন রঞ্জিতের পাশে। আমি আর মা একটা অটোতে আলাদাভাবে রওনা হলাম। যাওয়ার পথে নতুন বাড়িতে পৌঁছানোর কিছুটা আগে বাবার ফোন এলো। বাবা বললেন, তুই কোথায়? বললাম, প্রায় পৌঁছে গেছি। ভ্যান পৌঁছেছে? বাবা বললেন, না, আমরা একটু আগে থামলাম। রঞ্জিত বলছে, ভ্যান একটু ভারী মনে হচ্ছে হঠাৎ। ভারী? রঞ্জিত বলছে, ইঞ্জিনে একটু বেশি চাপ পড়ছে, কিন্তু মালের ওজন একই আছে। এরকম হওয়ার কথা নয়। আমি বললাম, হয়তো রাস্তার সমস্যা। বাবা বললেন, হয়তো, কিন্তু আরেকটা কথা। রঞ্জিত বলছে, আলমারির ভেতর থেকে একটা শব্দ আসছে। আমি থামলাম। কি শব্দ? বাবা বললেন, মানুষের মতো, কিন্তু ভেতরে তো কেউ নেই। অটো থেকে নামলাম। মাকে বললাম একটু থামতে। বাবাকে বললাম, আমি আসছি। ভ্যানটা রাস্তার পাশে থেমে আছে। আমি পৌঁছলাম। বাবা রঞ্জিতের সাথে দাঁড়িয়ে আছেন। রঞ্জিতের মুখ একটু ফ্যাকাশে। আমি রঞ্জিতকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? রঞ্জিত বলল, ভ্যানটা হঠাৎ ভারী হয়ে গেল। চালাতে গেলে লাগছে যেন অনেক বেশি ওজন পেছনে, কিন্তু মাল একই আছে। আর শব্দের কথা? রঞ্জিত একটু চুপ করল। তারপর বলল, আলমারি থেকে শব্দ আসছে, ভেতর থেকে একটা ঠোকর মারার শব্দ। আমি ভ্যানের পেছনে গেলাম। পেছনে অংশ খোলা ভ্যান, সব মালপত্র সেখানে। আলমারিটা ভ্যানের একদম পেছনে দাঁড় করানো। আমি দাঁড়িয়ে কান পাতলাম। শুনলাম একটা শব্দ ভেতর থেকে, হালকা কিন্তু নিয়মিত, টক টক, থেমে থেমে, যেন ভেতরে কেউ আস্তে আস্তে টোকা দিচ্ছে। আমি বাবার দিকে তাকালাম। বাবার মুখ শক্ত। আমি বললাম, ভেতরে কেউ ঢোকে থাকতে পারে, কোনো বিড়াল বা? রঞ্জিত বলল, বিড়াল ঢুকলে লাফালাফি করত। এটা শান্ত, থেমে থেমে, যেন জানে কিভাবে বসে থাকতে হয়। আমি ভ্যানে উঠলাম। আলমারির কাছে গেলাম। কাছে যেতেই ঠান্ডা লাগলো। ফেব্রুয়ারি মাসে পাসিঘাটে ঠান্ডা থাকে, কিন্তু ভ্যানের ভেতরে রোদ লাগছে, গরম হওয়ার কথা, কিন্তু আলমারির সামনে দাঁড়াতেই ঠান্ডা। শব্দটা আরও স্পষ্ট শুনলাম, টক টক, ভেতর থেকে। আমি পাল্লায় হাত দিলাম। রঞ্জিত ভ্যানের বাইরে থেকে বলল, স্যার খুলবেন না। আমি থামলাম। কেন? রঞ্জিত বলল, আসার সময় পাল্লাটা নিজে নিজে খুলে গিয়েছিল, তখন একটু অদ্ভুত লেগেছিল। আর এখন শব্দ, স্যার মনে হচ্ছে এখন খোলা উচিত না। রঞ্জিত পেশায় মালপত্র বহনকারী, এই কাজে কত বছর ধরে আছে। তার মুখে এই কথা, এটা সাধারণ নয়। বাবা বললেন, শুভম চলো, আলমারি বন্ধই থাক, নতুন বাড়িতে গিয়ে দেখব। আমি নামলাম। রঞ্জিত আবার ভ্যান চালাতে শুরু করলো। বাবা আমার পাশে বসলেন, এবার আমার অটোতে। রঞ্জিতের সাহায্যকারী একজন ভ্যানে রইল। কিছুটা যাবার পরে বাবার ফোনে ভ্যানের সেই সাহায্যকারীর ফোন এলো, নাম বিমল। বিমল বলল, দাদা, আলমারিটা থেকে আওয়াজ আরও বাড়ছে। আর? বিমল একটু থামল। বাবা বললেন, আর কি? বিমল বলল, আলমারির পাল্লা আস্তে আস্তে নিজে নিজে খুলছে। আমি বন্ধ করলাম, কিন্তু আবার খুলে যাচ্ছে। বাবার মুখ সাদা হয়ে গেল। আমি বললাম, বিমলকে বলো ভ্যানের সামনে চলে যেতে, পেছনে থাকতে না। বাবা বললেন। বিমল সামনে চলে গেল। নতুন বাড়িতে পৌঁছলাম। ভ্যানও পৌঁছল। মালপত্র নামানো শুরু হলো।
আলমারি নামানোর সময় আমি লক্ষ্য করলাম যে ভ্যানের যে জায়গায় আলমারিটা ছিল সেই মেঝেতে একটা দাগ, কালো ভেজা দাগ, যেন কিছু একটা চুইয়েছে, কিন্তু আলমারিতে কোনো তরল জিনিস রাখা ছিল না। রঞ্জিত দাগটা দেখল, মুখে কিছু বলল না। আলমারি নামিয়ে নতুন ঘরে রাখা হলো। সবাই চলে গেল। আমরা 3 জন নতুন ঘরে। সন্ধ্যায় আলমারিটা খুলে দেখব বলে গেলাম। বাবা বললেন, একটু থাক। আমি বললাম, কি আছে দেখতে হবে? বাবা বললেন, ভেতরে কিছু নেই, আমি জানি। মা বললেন, তাহলে খুললে সমস্যা কি? বাবা কিছু বললেন না। রাত 8টার দিকে আলমারির কাছে গেলাম, পাল্লায় হাত দিলাম, টানলাম, পাল্লা খুলল। আলমারির বাঁ দিকে কাপড়ের অংশ খালি, যেমন রেখেছিলাম। ডান দিকে তাকের অংশ খালি, কিন্তু নিচে আলমারির মেঝেতে একটা জিনিস, একটা ছোট্ট মাটির পাত্র। আমি জানি এই পাত্রটা কোথা থেকে এলো না, মানে এই পাত্রটা আমাদের না। আমাদের বাড়িতে এরকম কোনো মাটির পাত্র ছিল না। বাবা পেছনে এসে দাঁড়িয়ে আছেন। বাবার মুখ দেখলাম, তিনি পাত্রটা চেনেন। আমি বললাম, বাবা এটা কি? বাবা বললেন, এটা তোর দাদার। দাদার মানে? তোর দাদার কাছে এরকম একটা মাটির পাত্র ছিল, অনেক ছোট্ট, এই আলমারির সাথেই ছিল। আমি বললাম, কিন্তু এটা তো আলমারিতে ছিল না, আলমারি খালি করে তুলেছিলাম। বাবা বললেন, জানি। তিনি আর কিছু বললেন না। পাত্রটার দিকে তাকালাম, মাটির, ছোট্ট, মুখে একটা ছোট্ট ঢাকনা। ঢাকনাটা বন্ধ। আমি হাত বাড়ালাম। বাবা বললেন, শুভম। থামলাম। বাবা বললেন, এটা খুলিস না। আমি বললাম, কেন? বাবা বললেন, তোর দাদা এই পাত্রটাকে বলতেন রাখোয়াল, মানে পাহারাদার। বলতেন এই পাত্রে তিনি একটা আত্মা ধরে রেখেছেন, সেই আত্মা বাড়ির সুরক্ষা করে। আমি অবাক হলাম। দাদা এরকম বিশ্বাস করতেন? এই এলাকার অনেকে করেন, পুরনো রীতি। দাদা মারা যাওয়ার আগে বলেছিলেন, এই পাত্র যেন কেউ না খোলে। যতক্ষণ বন্ধ থাকবে ততক্ষণে সে ভেতরে থাকবে, ভালোভাবে। আমি বললাম, আর খুললে? বাবা বললেন, বলেননি। সেই রাতে পাত্রটা আলমারিতে রেখে পাল্লা বন্ধ করে দিলাম। ঘুমাতে গেলাম। রাত প্রায় 12টার পর। শুয়ে আছি, ঘুম আসছে না। তখন একটা শব্দ হলো আলমারি থেকে, সেই টক টক শব্দ ভেতর থেকে। কিন্তু এবার আর একটা শব্দ আছে, মানুষের শ্বাসের মতো, দীর্ঘ, ধীর, একটু ভারী। আমি উঠে বসলাম। বাবা মা পাশের ঘরে, আমি একা এই ঘরে, আলমারিটাও এই ঘরে। শ্বাসের শব্দটা চলছে। আমি মোবাইল নিলাম, টর্চ জ্বাললাম, আলমারির পাল্লায় আলো ফেললাম। পাল্লা বন্ধ, কিন্তু পাল্লার নিচের ফাঁক দিয়ে, আলমারির মেঝে আর পাল্লার মাঝে যে সামান্য ফাঁক থাকে, সেই ফাঁক দিয়ে একটা ছায়া, একটা আঙুলের মতো ছায়া, যেন ভেতরে কেউ শুয়ে আছে আর তার হাতের একটা আঙুল সেই ফাঁক দিয়ে বেরিয়ে এসেছে। আমি পাথর হয়ে গেলাম। ছায়াটা নড়ল, আঙুলটা একটু নাড়ল, যেন ডাকছে। আমি চিৎকার করলাম। বাবা মা দৌড়ে এলেন। আলো জ্বলল, আঙুলটা গেল। বাবা আলমারির কাছে গেলেন, পাল্লা খুললেন। ভেতরে কিছু নেই। মাটির পাত্রটা তাকে আছে, বন্ধ, কিন্তু পাল্লার নিচের ফাঁকটায় একটা দাগ, কালো দাগ, আঙুলের মতো একটা। বাবা সেই দাগটা দেখলেন, কিছু বললেন না। পরের দিন সকালে বাবা বললেন, আমাদের এই পাত্রটা কোথাও রেখে আসতে হবে। আমি বললাম, কোথায়? বাবা বললেন, যেখান থেকে এসেছে। কিন্তু এটা কোথা থেকে এসেছে বলতে পারবো না। দাদার কাছ থেকে এই আলমারির সাথে এসেছে। বাবা বললেন, দাদার বাড়ি। দাদার পুরনো বাড়ি এই শহর থেকে কিছুটা দূরে। দাদা মারা যাওয়ার পরে সেই বাড়ি বিক্রি হয়ে গেছে, কিন্তু দাদার বাড়ির পাশে একটা পুরনো মন্দির আছে। সেখানে গ্রামের লোকে নানান পুরনো জিনিস রেখে যায়, উৎসর্গ হিসেবে। বাবা বললেন, ওই মন্দিরে রেখে আসব। আমরা সেই দিনই রওনা হলাম। মন্দিরে পৌঁছালাম। বাবা পাত্রটা মন্দিরের বেদিতে রাখলেন, কিছু ফুল দিলেন, মাথা নত করলেন। আমি পাশে দাঁড়িয়েছিলাম। বাবা ফিরতি পথে হাঁটলেন, আমিও হাঁটলাম। পথে বাবা বললেন, তোর দাদা বলতেন, এই রাখোয়াল নিজের জায়গায় থাকতে চায়, তাকে নিয়ে অন্য জায়গায় গেলে সে অস্থির হয়।
আমি বললাম, তাহলে এতদিন আলমারিতে থেকে অস্থির হয়নি কেন? বাবা বললেন, হয়তো তোর দাদার আলমারিতে সে অভ্যস্ত ছিল, কিন্তু বাড়ি বদলানোর সময় নতুন জায়গায় যেতে সে রাজি ছিল না। একটু থেমে বাবা বললেন, পাল্লা নিজে নিজে খুলে গিয়েছিল, ওটা ছিল সে বেরোতে চাইছিল, কিন্তু পারেনি। কেন পারেনি? বাবা বললেন, পাত্রটা বন্ধ ছিল। বাড়ি ফিরে আলমারিটা খুললাম, কোনো শব্দ নেই, ফাঁকে কোনো ছায়া নেই, ঠান্ডা অনুভূতি নেই। আলমারিটা এখন শুধু একটা পুরনো কাঠের আলমারি, কিন্তু সেই রাতের কথা, সেই আঙুলের ছায়াটার কথা ভুলতে পারি না। আলমারির পাল্লার নিচের ফাঁক দিয়ে সেই কালো আঙুল বেরিয়ে এসেছিল, ডাকছিল। এখন রাতে ঘুমানোর সময় যদি কোনো কারণে আলমারির পাল্লা একটু ফাঁকা থাকে, আমি উঠে বন্ধ করে দিই। শুভম শেষে বলেছিলেন, ভাই, দাদার জিনিস দাদার সাথেই থাকা উচিত। যা পুরনো তা নড়াচড়া করা ঠিক না। পুরনো আসবাবপত্রে কোনো কোনো সময় শুধু কাঠ থাকে না, আরও কিছু থাকে। সেটা কি বলা মুশকিল, কিন্তু আছে। আমি বুঝেছিলাম যখন রাতের বেলা সেই আঙুলটা দেখলাম। ওটা আঙুল ছিল না হয়তো, কিন্তু যা ছিল সেটা আমাকে ডাকছিল। আমি যদি সেই রাতে পাল্লাটা খুলতাম তাহলে কি হতো জানি না, আর জানতে চাই না। শ্রোতা বন্ধুরা, আজকের এপিসোড 174-এর দুটি ঘটনা এখানেই শেষ করলাম। সিকিমের সেই পিসি বুড়ির পুকুর, যে পুকুরের কালো জলে ভর দুপুরে মুখ ভেসে উঠে, যে পুকুর যাকে একবার চেনে তাকে দেখা দেয়, সেই পুকুরের কাছে পথের পাশের পাথরে আজও কেউ বসে আছে। গ্রামের মানুষ জানে, তাই সন্ধ্যার পরে সেই পথে যায় না। আর অরুণাচলের সেই পুরনো আলমারি, যে আলমারির সাথে যুগ যুগ ধরে একটা রাখোয়াল আছে, যে নিজের জায়গা ছাড়তে রাজি নয়, যে রাতের বেলা পাল্লার ফাঁক দিয়ে আঙুল বের করে ডাকে, সেই আলমারি এখনও শুভমের বাড়িতে আছে, কিন্তু পাত্রটা নেই। রাখোয়াল কি চলে গেছে, নাকি এখনও ভেতরে কোথাও বসে আছে? শুধু আলমারির পাল্লাটা জানে। বন্ধ রাখবেন। এই দুটি ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, পুরনো জায়গায় পুরনো গল্প থাকে, পুরনো জিনিসে পুরনো স্মৃতি থাকে। আর কিছু কিছু স্মৃতি শুধু স্মৃতি নয়, সেগুলো এখনও জীবন্ত। পুকুরে পাথর ছুঁড়বেন না, পুরনো আলমারি হঠাৎ খুলবেন না। আর যদি কোনো আলমারির পাল্লা রাতের বেলা নিজে নিজে খুলে যেতে দেখেন, তাহলে যাই হোক, ভেতরে তাকাবেন না। যদি এরকম কোনো অভিজ্ঞতা আপনার বা আপনার পরিচিত কারো জীবনে ঘটে থাকে, তাহলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের ইমেল ashoriryofficial@gmail.com। আপনার পরিচয় সম্পূর্ণ গোপন রাখার প্রতিশ্রুতি দিচ্ছি। আজকের এপিসোড কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। লাইক দিন, আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকন অন করুন, যেন পরের এপিসোড প্রকাশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পান। মনে রাখবেন, রাত 9টা মানেই অশরীরীর ভয়ের আসর। এই আসর থেকে বের হওয়ার পথ নেই, কারণ ভয়ে যতক্ষণ আছে, অশরীরী ততক্ষণ আছে। অন্ধকার যতক্ষণ থাকবে, এই আসর চলতে থাকবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। পুরনো পুকুরের পাশে একা দাঁড়াবেন না, পুরনো আলমারির পাল্লায় কান পাতবেন না। আর যদি রাতে কোনো জিনিস থেকে টোকা মারার শব্দ শোনেন, আলো জ্বালিয়ে থাকুন, কারণ আলো থাকলে কিছু কিছু জিনিস সাহস পায় না। শুভরাত্রি।